ভূতবাগানের কথামালায় আজ শুনবেন অশোক কুমার সেনগুপ্ত রচিত গল্প শীত সন্ধ্যা ঝড় বৃষ্টি। ফিরতি মৌসুমি বাউতে শীতে মৃদু বৃষ্টিপাত হয় দু একদিন। শেষ অগ্রহায়ণের সারা দিন মেঘলা, মাঝে মধ্যে ঝিরঝিরানি ঠান্ডা হাওয়া নিয়ে দিনটা সেই রকম এলো। দেখতেও ঘর থেকে বের হওয়াটাই ভুল হয়েছিল। কিন্তু যোগেন ঘোষ যা কাণ্ড করল তাতে না বেরিয়ে উপায় কি? 5,000 টাকা কম কথা নয়। পরশু থেকে টাকার শোকে মন অস্থির হয়ে কোনো কাজকর্মই ভালো লাগছিল না। বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করা মানুষটির মুখোমুখি হবার জন্য ক্রোধ মাথারও ঠিক রাখেনি। নইলে এমন আবহাওয়ায় কেউ বের হয়? যোগেন রাতারাতি স্টেশনারির দোকানটা বিক্রি করে সব পাওনাদারদের ফাঁকি দিয়ে কেটে পড়বে তা কে জানত। অবস্থা খারাপ চলছিল, দোকানের ভাড়াও বাকি পড়েছিল। যাই হোক, এক রাতে তো আর দোকান বিক্রি হয় না। গোপনে তার প্রস্তুতি চালাচ্ছিল, কাউকে জানতে দেয়নি। মহা ধুরন্ধর। অথচ তার সঙ্গে কেমন বন্ধুত্বের ভান দেখাতো। বাড়িওয়ালা জগদীশ কিছু বলেনি। সে টাকা পেয়েছে এ বাবদ। 5,000 টাকা কম কথা নয়। উদ্ধার করতেই হবে। যোগেন যাবে কোথায়? নির্ঘাত গ্রামের বাড়ি। অনেক দিন আগে বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গিয়েছিল, আর সেই উদ্দেশ্যেই আজকের যাত্রা। যাত্রাটা মোটেই শুভ হয়নি। দিনের আলোয় নামা যেত আমোদপুর স্টেশনে, কিন্তু দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার 3 ঘন্টা লেট করে বসল। তারপর বাস ধরতে হলো। কালো আকাশের জন্য সন্ধেটাও চটজলদি নেমে পড়ল। রাস্তাটা মনে আছে, ভয়ের কিছু নেই। সোজা মাটির সড়ক, একটা জঙ্গলে ডাঙা, তারপর মাঠ পেরোবে, আর মাঠ পেরোলেই গায়ের ঘর। বাস যেখানে নামায় সেটা মোড় বটে রামপুরের, কিন্তু ঘর বাড়ি নেই, একটা চায়ের দোকানও নেই। আমের বাগান, তারপর খুদে জঙ্গল, যাকে বলে জংলা ভুঁই। মাটির সড়ক ওটাকে চিরে বেরিয়ে গিয়েছে। ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়ায় খানিকটা হাঁটুতে কাঁপুন ধরে গেল। মাথা পাক দিয়ে গলায় জড়ানো মাফলার, ভেতরে সোয়েটার, শার্ট, প্যান্ট, মোজা পরা পা, জব্বর শাল মুড়ি দিয়েও রেহাই নেই। বৃষ্টিকে তোয়াক্কা না করলেও হাওয়া যেন ভেতরে বরফ ঢুকিয়ে দিচ্ছে। একটু তাপের জন্য কী আকুলতা। মনে মনে ভাবে, এজন্যই বলে জেদ খুব বেয়াড়া বস্তু। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়। ফ্যাসাদে না পড়লে মানুষ তা বোঝে না। কতটা পথ হেঁটেছে হিসেব থাকে না, কিংবা পথ বেড়েই চলেছে। এটা যে ডাঙা তা ঠাউর করা যাচ্ছে দিব্যি। পাথুরে ডাঙা, ফলে হোঁচটও খেতে হলো। বুট জুতো তাই কিছুটা রক্ষে। তবে রক্ষের আর একটা ব্যাপারও পেয়ে গেল শিবনাথ। একটা বাড়ি। তার নজরে পড়ল অন্ধকারে। বাড়ি এদিকে তাহলে আছে। আগের আশায় যোগেনের সঙ্গে গল্প করতে করতে চোখে পড়েনি। যাক, ভেতরে ঢুকে সে একটু আশ্রয় নেবে। লোক নিশ্চয়ই আছে। দরজা ঠেলতেই খুলে গেল। ছাউনি দেয়া বারান্দার পরই ঘর। অন্ধকারে ঠিকঠাক ঠাউর করা যায় না। ঘরের চেয়ারে বসে থাকা মানুষটিকে সে দেখতে পেল। রোগাটে গড়ন, মাথায় ধপধপে সাদা চুল, তীক্ষ্ণ চোখ, চাদর মুড়ি দিয়ে বসা। কোনো আপ্যায়ন নেই। তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। পাশেই বিছানা। মেঝে খানিকটা হেঁটে মানুষটি মুখোমুখি হতেই
বিছানা দেখল। ঘরের ভেতরটা উষ্ণতায় ভরা। শিবনাথ বসে পড়ল বিছনায়। অচেনা জায়গায় এসেছে, মনে হচ্ছে নতুন মানুষ। হ্যাঁ, রামপুর যাব। আসছেন কোত্থেকে? হাওড়া থেকে। আপনি ভুল রাস্তায় এসে পড়েছেন। শিবনাথ ব্যস্ততার সঙ্গে বলল, মনে হচ্ছিল তাই। রাস্তা হবে কি হয়েছে? কাজটা ঠিক করেননি। এমন বৃষ্টির মধ্যে কি কেউ বেরোয়? বয়স অল্প, নইলে তো মারা পড়তেন মশাই বিয়ে করে। পথ তো হারিয়ে এদিকে এসে পড়েছেন। তবু তো আপনাকে পেয়ে গেলাম। তা পেলেন? ভদ্রলোক গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নেন। তারপর বলেন, বিছনায় গুছিয়ে বসুন, জুতোটা খুলে। মনে হচ্ছে যেতে আর পারবেন না আপনি। কেন? বাহ, অন্ধকারে বৃষ্টি আর হিম পথে চিনবেন কি করে? শিবনাথ কথা বলল না। কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তারও উপায় নেই, আমি একা। শিবনাথ বলল, বাড়ির অন্যরা সব বুঝি? লোকটা সে কথাই গেল না। বলল, রামপুরে কার বাড়ি যাবেন? যোগেন ঘোষ। আত্মীয়? না না, বন্ধু। শিবনাথের এ ঘরের তাপ পেয়ে রাস্তার কষ্টটা যেন মুছে যায়। বুক আবার হু হু করে ওঠে। 5,000 টাকা কম কথা নয়। যোগেনকে পাওয়া যাবে কিনা কে জানে। তবে ছেলে মেয়ে আছে, ওদের ছেড়ে যাবে কোথায়? বন্ধু যখন, আগে জানিয়ে মোড়ে থাকতে বলতে পারতেন। শিবনাথ এবার বলে, বন্ধু ছিল, তখন বুঝিনি লোকটা ঠক প্রবঞ্চক। জানেন, রাতারাতি দোকান বিক্রি করে সরে পড়েছে। লোকের ধার শোধ করেনি। আমিও 5,000 টাকা পাবো, তার জন্যই আসছি। দোকান বিক্রি করে শুনেছি 60,000 টাকা পেয়েছে। শহরের রাস্তার ধারে দোকান, দাম কম হবে না। তা তো হবেই। তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা যে বলেন, সেটা নতুন কিছু নয়। আসলে বন্ধুই তারা নয়, নকল বন্ধু বা ছদ্মবেশী বন্ধু বলতে পারেন। এই অভিজ্ঞতা আমারও আছে। বন্ধু খুন করে এ ঘটনাও জানি। আমারই সে বন্ধু। টাকার জন্য নিশ্চয়ই। আবার কি? আপনার তো 5,000, সেটা ছিল মাত্র 300। মাত্র 300 টাকার জন্য খুন? হ্যাঁ, ভদ্রলোক বললেন, সেজন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেননি। ওই যে বললেন যোগেন ঘোষ, এ অচেনা জায়গা, বিভুই, আপনাকে খুনও তো করতে পারে। বিশেষ করে ধরুন এমন রাতের মৌকা পেলে। শিবনাথের এবার ভয় করে। ঠিক কথাই বলেছে। অনায়াসে আমোদপুর বা আগে বোলপুরে নেমে রাত্রিটা কাটিয়ে এলে ভালো হতো। এই যে বাড়িটা পাওয়া গেল তাই রক্ষে। তা না হলে মাঠে পথ হারিয়ে কোথা দিয়ে যে ঘুরতে হতো। কি ভাবছেন? না, ভাগ্যিস আপনার এখানে আশ্রয় পেলাম। এই জায়গাটা মানে রামপুরের রাস্তার ডাঙাটা সম্পর্কে আপনি তো কিছু জানেন না। ডাঙাটার দক্ষিণের ঢালটা সম্পর্কে কিন্তু এখানকার সবাই জানে। শিবনাথ আতঙ্কিত স্বরে, কি জানে? একটা প্রেতাত্মার কথা, যাকে ভূত বলেন। একটা ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় দেয়। নিশিকালে বাড়িটা থাকে, ভোর হতে না হতে উধাও। ভাগ্যিস ওদিকে যায়নি। যাকে ছাড়ুন ও কথা। বন্ধুর খুনের গল্পটা শুনবেন? মানে ওই 300 টাকা। শিবনাথ বলল, বলুন। ভদ্রলোক গায়ের চাদরটা ঢাকা দিলেন ভালো করে। বললেন, আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার। 300 টাকা হলে খুন হতো না। তবে 300ই হোক আর 3 লক্ষই হোক, গল্পটা বন্ধুর বিশ্বাসঘাতকতার, তাতে কোনো সন্দেহ নেই। কুলপুর গায়ে দুজনের বাড়ি। ছেলেবেলায় একসঙ্গে খেলেছে, স্কুলে পড়েছে। তারপর চাকরিও ভাগ্যক্রমে একই শহরে। দুজনের সরকারি চাকরি, তবে বিভাগ আলাদা। যাই হোক, ঘটনাটা হলো গায়ের চাদু ভট্টাচার্যের ভিটে গুপ্তধন নিয়ে।
লোকটা ডাকাতদের কাছে ডাকাতির মালপত্র কেনে, এমন একটা কথা চালু ছিল। চাঁদু ভট্টাচার্য মারা যাওয়ার পর কোনো শরিক ছিল না, ভিটেটা দুজনে কিনে নেয়, আধা আধি ভাগ করে নেবে বলে কেনে। সামান্য থেমে ভদ্রলোক আবার বলেন, কি মশাই, শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ। বুঝতে অসুবিধা হচ্ছে না? না না। না অসুবিধা হলেই হলো। আমি ছোট করে বলছি, বেশ রসিয়ে রসিয়ে কথাবার্তা দিয়ে। আমি জমাটি গল্প যে বলতে পারি না তা নয়, কিন্তু ব্যাপার কি জানেন, বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করে বলা যায় ততই ভালো। এ কি মশাই বলার মতো গল্প? মানুষের নিস্তা আর হীনতা নিয়ে আদিক্ষেতা করতে ভালো লাগে না। আসলে মানুষ মাত্রই ভালো, এমনটি না মানতে পারেন, তবে আমি মানি। মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষ নয়, তারা তো পশুই। আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভট্টাচার্যের ভিটে, হ্যাঁ, চাঁদু ভট্টাচার্যের ভিটে। ওর মাটি খুঁড়ে একটা ছোট্ট হাড়িতে ওই ৩০০ টাকা বেরোলো। এখন স্বাভাবিকভাবে দুজনেরই মনে হলো আরও হাড়ি আছে, আরও টাকা আছে, সোনার গয়না হাড়ি থাকতে পারে। ব্যাস, শুরু হলো মনের ভিতর দ্বন্দ্ব। একেবারে সরিয়ে দেবার মতলব করলো এক বন্ধু অন্যকে। তারপর একদিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঢালটাতে বন্ধুকে মেরে ফেলল। কি সাংঘাতিক! সাংঘাতিক ব্যাপার, তারপরও আছে। খুনের পরেও? হ্যাঁ, মাটি খুঁড়ে কিন্তু আর কিছু পাওয়া যায়নি। বলেন কি? তৃতীয় সাংঘাতিকটা হচ্ছে, আপনার শোনা দরকার, নইলে গল্প অসম্পূর্ণ থেকে যাবে। শিবনাথ শোনার জন্য চোখ তুলে রাখল। বন্ধুকে হত্যার প্রায়শ্চিত করতে বন্ধুটিও আত্মহত্যা করে। ভদ্রলোকটির কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় কপাট ঠেলে আরও একজনের প্রবেশ ঘটে। কালো প্যান্টের উপর গলা ঢাকা, ফুল হাতা, সোয়েটার কালো রঙের, হাতে ঘড়ি, মাথায় ঝাঁকড়া চুল। চেয়ারে বসা মানুষটির কোনো ভাবান্তর দেখা গেল না। আগন্তুক তাকে দেখল বটে, তবে কথা বলল শিবনাথের সঙ্গে। সন্ধ্যের বাছে নেমেছেন? হ্যাঁ। নতুন মানুষ, এ রাস্তায় পরিচয় ঠিক জানা নেই, তাই এখানে এসে পড়েছেন। শিবনাথ বলল, ঠিকই ধরেছেন। আপনিও বাস থেকে নেমে? যা দুর্যোগ, বৃষ্টি বাড়ল বলে মনে হচ্ছে। আগন্তুক বিছনায় বসে বলল, এরকম আবহাওয়ায় কেউ বের হয়? তাই তো দেখছি। শিবনাথ বলল, যাক, ৩ জন হওয়া গেল। ৩ একত্রিত হলে যে ভালো হয় তা হলফ করে বলতে পারি না। স্পর্শ যোগ কি শুভ হয় কে জানে। তা কি কথা হচ্ছিল? আবার কি বন্ধুত্বের কথা? আগন্তুক আসতে শিবনাথের ভালোই লাগছে, কিন্তু ইনি কি এ বাড়ির লোক নাকি নয়? আসার কথা ছিল। চেয়ারে অসীন্ত নীরব, কোনো কথা বলছে না। বাইরে হিম হাওয়া, বৃষ্টি কতটা কমলো বাড়লো কে জানে। এ ঘরে নিশিযাপন দেখা যাচ্ছে না খেয়েই করতে হবে। বাসে ওঠার আগে কচুরি খেয়েছে, মিষ্টি চাও খেয়েছে। এই ঠান্ডায় চা হলে হতো। ভদ্রলোক যখন আছেন তার কি ব্যবস্থা নেই? কিন্তু বলা যাবে কি করে? শিবনাথ ইতস্তত করে, বিছানায় নড়ে চড়ে বসে। এ ঘরের উষ্ণতায় বসে এখন আরাম বোধ হচ্ছে। বহুক্ষণ বাইরে যাওয়া হয়নি, একবার বেরোলে হতো। এদের কাছে বাথরুমের কথা তো বলা যায় না। বাইরে সেরে এসে বিছানায় শুয়ে পড়বে। কি ব্যাপার? একটু বাইরে যেতাম। কেন? অনেকক্ষণ বাথরুম সারা হয়নি আর কি। শিবনাথ উঠে দাঁড়ালো। আচ্ছা, যান ঘুরে আসুন। বাইরে বেরোতেই হিম হাওয়া শিবনাথকে যেন কাঁপিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকার, দরজার কপাট খোলা খানিকটা, অথচ বাইরে তো আলো আসছে না। মনে হতেই সে ভেবে দেখল ঘরে কোনো আলো তো নেই।
হ্যারিকেন কি অন্য কিছু, তবু পরস্পরকে দেখতে পাচ্ছিল কি করে? ভাবনার মধ্যে ভেতরের সংলাপ কানে এলো। তাহলে একজন মানুষ পাওয়া গিয়েছে। হ্যাঁ, যাক, বহুদিন পর এলো একজন। সেই শেষ কবে যেন এসেছিল, অত মনে থাকে না। সেটাও ছিল বর্ষা, তুমুল বৃষ্টি হচ্ছিল। হতে পারে ও কি জানে এখানে একজন প্রেত বাড়ি তৈরি করে চেয়ারে বসে থাকে। পথভ্রান্ত পথিকরা সেখানে ঢুকলে আর ফেরা হয় না। এও জানে বন্ধুকে বন্ধু মাত্র 300 টাকার জন্য হত্যা করেছিল। আর থাম, অন্তত আজকে আর তোমাকে খুন হতে হবে না। বন্ধুকে খুন করার সেই ভয়ঙ্করতা থেকে আজ একটা রাতের জন্য মুক্তির আনন্দ আমাকে উপভোগ করতে দাও। ওকে খুন করবে? হ্যাঁ বন্ধু, তাই তো করে থাকি। একটা মানুষের জন্য তাই তো অপেক্ষা করি। আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যার দৃশ্যটা দেখানোর জন্য। আমাদের কারো মুক্তি নেই। আজ তোমাকে নয়, আমি ওই মানুষটিকে গলা টিপব। শিবনাথের বোঝার আগেই গলা দিয়ে বিকৃত তারস্বর বেরিয়ে আসে, ভূত ভূত। অমনি দরজার কাছে দাঁড়ানো আগন্তুক, কোথায় ভূত? ওই দেখুন ভূত। কেন? বাড়ি ঘর কিচ্ছুটি নেই, চেয়ারে বসা থাকা লোক দেখছেন, চেয়ার নেই। শিবনাথ দেখল বাড়িটা উধাও, কোনো লোক নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। সে ছুটতে শুরু করলো প্রাণ ভয়ে, পিছনে তখনও ডাক, আরে শুনুন শুনুন। তারপর বিকট অট্টহাসি। অন্ধকার কাঁপিয়ে বৃষ্টিধারাকে দুলিয়ে যেন চতুর্দিকে সে হাসি ছড়িয়ে পড়তে থাকে। শিবনাথ ছোটে, দিক দিশা নেই তার। উঁচু নিচু পাথুরে ভুঁই, তারপর ক্ষেত, আল, ঝোপ, কোনো কিছুর তোয়াক্কা নেই। পড়তে পড়তে কোনো ক্রমে নিজেকে সামলে বেশ কয়েকবার, তারপর টের পায় টর্চের তীব্র আলো তার উপর পড়েছে। চেতনা ফিরে দেখে ঘরের মধ্যে শুয়ে আছে, হ্যারিকেন জ্বলছে। 3-4 জন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চোখ খুলে বন্ধ করে আবার চোখ খুলে। কে আপনি? শিবনাথ। নতুন লোক মনে হচ্ছে। হ্যাঁ, রামপুর যাচ্ছিলাম। সে এদিকে কোথায়? ভাগ্যিস টর্চের আলোয় চোখে পড়ল। আমি ওদিকে পাকা ধানের মাঠ জলে ভাসছে, তাই আল কেটে জল বার করতে গিয়েছিলাম। কিন্তু এদিকে এলেন কি করে? ওই ডাঙায়। ও, স্যাঙাত খুন ডাঙা। যাক, খুব বাঁচা বেঁচে গিয়েছেন। শিবনাথ আর রামপুর যায় না, হাওড়া ফিরে আসে। 5,000 টাকার চেয়ে জীবনের দাম নিশ্চিত কিঞ্চিত বেশি।